তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তরটা করে দেখো তো তুমি পারো কিনা, এবং কিভাবে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ স্কোর করতে পারবা সেটা আজকে আমরা আলোচনা করব। এখানে একটা প্রশ্নে বলা হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন, এই প্রশ্নটা বিসিএসও এসেছে। সো আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা একটা সাম্প্রতিক কোয়েশ্চেন ছিল, অর্থাৎ রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। তো এখানে চারটা অপশন দিয়েছে, ধর্মীয় আন্দোলন, পরিবেশবাদী আন্দোলন, শান্তিবাদী আন্দোলন নাকি গণতান্ত্রিক আন্দোলন। সো এটা সঠিক উত্তর হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। সো এটা তো ডাহা মুখস্থ করার চাইতে আমরা একটু ডিপে যাই যে জিনিসটা আসলে কি। ফ্রাইডে ফর ফিউচার সুইডেনের শিক্ষার্থীদের কর্তৃক একটা আন্দোলন। সুইডেনের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছিল যে জলবায়ু পরিবর্তনে তারা যেন হচ্ছে পরিবেশ রক্ষার স্বার্থে কাজ করতে পারে। সো তারা শুক্রবারে একদিন তাদের ক্লাস বর্জন করে, এবং ক্লাস বর্জন করে তারা রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় যে আমরা জলবায়ু পরিবর্তনটাকে সচেতনভাবে বা সিরিয়াসলি নিতে চাই, এবং আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবী যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা যেন আমরা কমাতে পারি। এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সুইডেনের একটা শিক্ষার্থী যার নাম গ্রেটা থানবার্গ, এবং সে পরবর্তীতে অনেক পুরস্কারও পেয়েছিল শিশু হিসাবে এরকম একটা বোল্ড স্টেপ নেওয়ার জন্য। সো গ্রেটা থানবার্গ এবং তার আশেপাশে অনেক শিক্ষার্থী এবং সহপাঠীরা মিলে তাদের স্কুলের সবাই সুইডেনের রাস্তায় দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের দাবি দাওয়া জানায়, এবং সেই দাবি দাওয়াতে পুরো পৃথিবীর সবাই একাত্মতা পোষণ করে যে হ্যাঁ, ওরা বাচ্চা হলে ওদের দাবিটা অনেক যৌক্তিক, এবং এরা এত ডিপলি যে চিন্তা করতে পারছে এর জন্য তাদেরকে ক্ল্যাপ করা উচিত। এবং তৎকালীন সময়ে এই গ্রেটা থানবার্গ ওই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথেও সম্মুখীন হয়েছে এই আন্দোলনের পয়েন্টগুলো নিয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে, এবং বিশ্বের সব বড় বড় নেতার দৃষ্টি আকর্ষণ করেছিল সে এই আন্দোলনটা করে। এখন যেহেতু পরিবেশবাদী আন্দোলন পরিবেশ রক্ষার স্বার্থে কাজ করে একটা সংগঠন যেটাকে বলা হয় গ্রিন পিস। কি গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসংখ্য বাড়ায়। এই গ্রিন পিস তোমার প্রতিষ্ঠা হয়েছে 1970 সালে। এই গ্রিন পিসের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম বলে একটা শহর আছে, সেটা নেদারল্যান্ডে অবস্থিত। সেই নেদারল্যান্ডের আমস্টারডামে গ্রিন পিস প্রতিষ্ঠিত হয়েছিল, বা এর সদর দপ্তর আছে 1970 সালে। এখন গ্রিন পিস বা পরিবেশ নিয়ে যেহেতু কথা বলছি, আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় গ্রিন বিপ্লব, অর্থাৎ গ্রিন রেভলিউশন। সো গ্রিন বিপ্লবের জনক বলা হয় কাকে জানো? গ্রিন বিপ্লব বলে একটা টার্ম আছে, সেই গ্রিন বিপ্লবের জনক বলা হয় তোমার নরম্যান বুরলাগকে। নরম্যান বুরলাগ হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন কৃষক, যিনি আসলে কৃষি নিয়ে কাজ করতেন, এবং তিনি কৃষি ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছেন। উন্নতশীলের উন্নত ফলনশীলের তোমার বীজ কিভাবে উৎপাদন করতে হয়, খাদ্যশস্যর ক্ষেত্রে কিভাবে একটা বিপ্লব নিয়ে আসা যায়, এটা নিয়ে তিনি খুব বোল্ডভাবে কাজ করেছেন, এবং অসংখ্য মানুষকে খাদ্যাভাব বা অনাহার থেকে তিনি রক্ষা করে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই 1970 সালে, যেই সালে গ্রিন পিস প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে দেখো আমরা একটার সাথে একটা তথ্য কিভাবে মিলিয়ে পড়ছি। এই নরম্যান বুরলাগ তার গ্রিন বিপ্লবের জন্য তিনি 1970 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে দেখো পরিবেশবাদী গ্রিন পিস 1970, এবং সেখান থেকে আমরা গ্রিন বিপ্লবে গিয়েছি। এভাবে মিলিয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কিন্তু অনেক সহজ। আরও দেখো গ্রিন বিপ্লব থেকে আমার মনে হয়েছে অরেঞ্জ বিপ্লব বলে একটা টার্ম আছে। সেই অরেঞ্জ বিপ্লবটা তোমার চালু হয়েছিল কোথায় জানো? ইউক্রেনে। আমরা ইউক্রেনের নাম শুনেছি না? ইউক্রেনে অরেঞ্জ বিপ্লব হয়েছিল, এবং অরেঞ্জ বিপ্লবের মতো করে টিউলিপ বিপ্লব হয়েছিল কিরগিজস্তানে। টিউলিপ বিপ্লব হয়েছিল তোমার কিরগিজস্তানে 2005 সালের দিকে। এখন যেহেতু কিরগিজস্তান এসেছে, কিরগিজস্তান সহ অনেকগুলো প্রায় 5-6টা দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যাদেরকে মধ্য এশিয়ার দেশ বলা হয়। এই কিরগিজস্তান কিন্তু মধ্য এশিয়ার দেশ আছে 5-6টা। এর মধ্যে হচ্ছে কাজাকিস্তান, তারপর হচ্ছে তুর্কমেনিস্তান, এদেরকে মধ্য এশিয়ার দেশ বলা হয়। তারপর হচ্ছে তোমার আজারবাইজান,
আজারবাইজান, তারপর হচ্ছে কিরগিজস্তান, তারপর হচ্ছে তোমার তাজিকিস্তান, তারপর হচ্ছে তোমার উজবেকিস্তান। এদেরকে বলা হয় মধ্য এশিয়ার দেশ, অর্থাৎ এশিয়ার একেবারে মধ্যে এরা অবস্থিত। কিন্তু এরা 1991 সালে স্বাধীনতা লাভ করে। এর আগে তারা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার অংশ। রাশিয়া থেকে 1991 সালে 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তো এরা সবাই মিলে ছিল সোভিয়েত ইউনিয়ন। পরে এই 15টা রাষ্ট্র আলাদা হয়ে তারা নিজ নিজ দেশ গঠন করে ভূখণ্ড হিসাবে, আর সেই জায়গায় রাশিয়া একটা আলাদা দেশ হিসাবে এখনো বড় হিসাবে আছে। ধরো সোভিয়েত ইউনিয়ন যখন একত্রিত ছিল তখন যুক্তরাষ্ট্র বা আমেরিকার জন্য এটা কতটা প্রেশার ছিল, কারণ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার স্নায়ু যুদ্ধ, যেটাকে কোল্ড ওয়ার বলা হয়ে থাকে, অর্থাৎ সবসময় একটা যুদ্ধের পরিস্থিতি আগের থেকেই ছিল। সো এই ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াতে রাশিয়ার আধিপত্য অনেকটাই কমে যায় এবং এই জায়গায় আমরা দেখি যুক্তরাষ্ট্র তারপর থেকেই পৃথিবীতে আরও বেশি পরিমাণে ছড়ি ঘোরানো শুরু করে। সো আমরা যদি এইখান থেকে এখন আর একটু ডিপে ড্রাইভ দেই, তাহলে দেখো আমরা দেখব যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে ইন্দোনেশিয়াতে, তাই তো? আমরা এটা জানি যে জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, কিন্তু আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাকিস্তান। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাকিস্তান, মুসলিম দেশ। এবং ইন্দোনেশিয়ার আমরা ইয়েকে জানি যে আমাদের হচ্ছে মানে ইন্দোনেশিয়ার অনেক বিখ্যাত ব্যক্তি আছে, কিন্তু তাদের একটা বান্দা আচেহ নামে দ্বীপ আছে। বান্দা আচেহ নামে একটা দ্বীপ আছে যেটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। এটা আসে বালি, এটাও ইন্দোনেশিয়াতে অবস্থিত। এবং ইন্দোনেশিয়ার একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে মাহাথির মোহাম্মদ, যেই মাহাথির মোহাম্মদ তাদের দেশের অন্যতম একজন কিংবদন্তি নেতা, এবং তিনি 100 বছরের বেশি বেঁচে আছেন এই ইন্দোনেশিয়ার নেতাটা। এবং তার যেহেতু 100 বছরের বেশি বয়স, যে কোনো দিন মৃত্যুবরণ করতে পারে। আপডেটটা দেখে রাখবা, কারণ অনেক সময় ভিডিওর পরে দেখা যায় যে তিনি মারা যান, তখন বলে যে ভাই আপনারা তো এটা বললেন না। সো এখন পর্যন্ত ইনি বেঁচে আছেন। ইন্দোনেশিয়া, কাজাকিস্তান। তাহলে দেখো আমরা কোত্থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ আয়তনে এবং হচ্ছে জনসংখ্যায়, সেগুলাকেও একটু ড্রাইভ দিয়ে দেখে এসেছি। এখন দেখো আমরা যেহেতু এতটুক পর্যন্ত গিয়েছি, আমরা দেখব যে সৌদি আরব, আমাদের মুসলিম রাষ্ট্র হিসাবে তো সৌদি আরবের অনেক নামদাম। এই সৌদি আরবে কিন্তু কোনো নদী নেই। অনেক সময় পরীক্ষা আসে যে কোন জায়গায় নদী নেই, সেটা হচ্ছে সৌদি আরব। ইউরোপের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে ভলগা। ইউরোপের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে ভলগা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং এটা তোমার ম্যাক্সিমামটাই রাশিয়াতে অবস্থিত। এখন যেহেতু ভলগা নদীর কথা বলেছি, আমাদের আন্তর্জাতিক নদী বলা হয় দানিউব নদীকে। দানিউব নামে একটা নদী আছে, সেই নদীকে বলা হয় আন্তর্জাতিক নদী, কারণ এটা 3টা দেশের রাজধানীর উপর দিয়ে গেছে। আন্তর্জাতিক তোমার নদী বলা হয় কারণ এটা 3টা তোমার হাঙ্গেরির বুদাপেস্ট এবং এরকম 3টা রাজধানীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বলে এটাকে আন্তর্জাতিক নদী বলা হয়। নীল নদের নাম তো আমরা শুনেছি, নীল নদ। নীল তোমার নদ, নীল নদকে বলা হয় তোমার কি যে পিরামিডের দান। তো এই যে নীল নদ, যেটা আমরা দেখি যে তোমার মিশরে অবস্থিত, তো এই নীল নদ তুমি বলতে পারবা কতটা দেশের মধ্যে দিয়ে গিয়েছে, যেহেতু এটা আয়তনে বড়। নীল নদ কিন্তু মোট 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। টোটাল 11টি দেশের মধ্যে দিয়ে নীল নদ প্রবাহিত হয়েছে, এবং ওই দেশেই তো পিরামিড আছে। এবং ওই মিশর থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে তাহরির স্কয়ার। তাহরির স্কয়ার যেটা মিশরের কায়রোতে অবস্থিত, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে তাহরির স্কয়ার কোথায় অবস্থিত। এবং নীল নদের দেশ বলা হয় কাকে? মিশরকে। হেরোডোটাসের দেশ বলা হয়, ইতিহাসের জনক হেরোডোটাস। অনেক সময় পরীক্ষায় আসে যে ইতিহাসের জনকের নাম কি? ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। কে? হেরোডোটাস। ঠিক আছে, তো এইভাবে যখন মিলিয়ে মিলিয়ে পড়বা, তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হয়ে যাবে। এই যে ধর্মীয় আন্দোলন আছে, ফালুন গং নামে একটা আন্দোলন আছে। ফালুন গং এটা হচ্ছে চীনে অবস্থিত একটা
তোমার ধর্মীয় আন্দোলন ফালুন গং। তুমি অনেক সময় দেখবা যে বিসিএসএ বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে যে ফালুন গং আন্দোলনটি চীন কেন্দ্রিক একটা ধর্মীয় আন্দোলন, এবং চীনের মধ্যে উইঘুর থাকে, মুসলিম প্রজাতির মানুষ যারা জিনজিয়াং উপদেশে মানে বসবাস করে। এরকম অসংখ্য তথ্য দিয়ে আমি তোমাকে নাজেহাল করতে পারবো, বাট এগুলো আমরা যেভাবে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এই সকল ট্রিক্স এবং টেকনিক থাকবে আমাদের টার্গেট ডিউ ব্যাচে। যেই ব্যাচটা আমরা এইচএসসি পরীক্ষার পরে শুরু করব, যেই ব্যাচে আমরা বেসিক টু অ্যাডভান্স প্রতিটা জিনিসকে ধরে ধরে পড়াবো, এবং যেই ব্যাচে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার A to Z সব গাইডলাইন পেয়ে যাবা। এখানে আমরা একেবারে ইংরেজি বেসিক থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল, কীভাবে লিখলে ভালো করবা। অনেকেই আছে ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারে না, ইংরেজি লাইন পড়ে বাংলা অর্থ বোঝে না, নিজে নিজে বানিয়ে 2-3 লাইন লিখতে পারে না, কিংবা ইংরেজি প্রশ্ন দেখলে বুঝতেই পারে না এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে। তাদের জন্যই মূলত আমাদের টার্গেট ডিউ ব্যাচ। একেবারে ধরে ধরে বেসিক থেকেই ব্যাচে পড়ানো হবে। ব্যাচের কোর্স ফি 4500, বাট ডিসকাউন্টে আছে 2999। এইচএসসি পরীক্ষার পরে এই ব্যাচটা শুরু হয়। এই ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়, প্রতিটা ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড থাকে। তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নিতে পারবা। ক্লাস শেষে আমাদের লেকচার শিটগুলো PDF আকারে দেওয়া হয়। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাসেও যদি প্রবলেম থাকে সরাসরি আমার নাম্বারে কল দাও। এটা আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমার অ্যাডমিশন রিলেটেড যে কোনো তথ্য আমার সাথে শেয়ার করো। কোন বই পড়বো, পরিকল্পনা কি, কীভাবে ভর্তি হবো, সব কিছু আমরা বলে দিব। এবং এই কোর্সের মাধ্যমে আমরা MCQ রিটেন শেষ করিয়ে পরবর্তীতে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, গুচ্ছ, কুমিল্লা, খুলনা, সাস্ট, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বরিশাল, বেগম রোকেয়া, কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়া সব কিছু শেষ করে দিব একই ব্যাচে। আর আলাদা করে ক্লাস করার জন্য ভর্তি হতে হবে না। আমাদের কোর্স ফি দেওয়া আছে, ভর্তি হওয়ার প্রসেস এটাই। আমাদের বিকাশ, নগদ কিংবা আমাদের ফেসবুক পেজে SMS করো। ইউটিউবে ভিডিও দেখলে তুমি ডেসক্রিপশনটা দেখো, আমরা সেখানে A to Z দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এইভাবে টেকনিকে পড়িয়ে তোমাকে আমরা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।